ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সন্দীপন স্যার। আজকে আমি একটা নতুন ক্লাস শুরু করব, যার ফার্স্ট কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখো রয়েছে। কি রয়েছে? ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হু ডাইড হোয়াইল ইন অফিস। অর্থাৎ ভারতবর্ষের প্রথম কোনো রাষ্ট্রপতি যিনি পদে থাকাকালীন প্রয়াত হন। বাট যদি আমাদের কোশ্চেন করতো ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি কে, তাহলে সেক্ষেত্রে উত্তর হতো আলাদা। ঠিক আছে? তাহলে আমাদের যদি বলা হয় ফার্স্ট প্রেসিডেন্ট কে আমাদের দেশে, তাহলে মনে রাখবে রাজেন্দ্র প্রসাদ। ইনি ছিলেন আমাদের দেশে প্রথম রাষ্ট্রপতি এবং সবচেয়ে বেশি দিনের। কোন সময়তে ছিল? 50 থেকে 62 পর্যন্ত ইনি আমাদের দেশের রাষ্ট্রপতি পদে দায়িত্ব সামলেছেন। বাট এখানে কোশ্চেনটা করেছে প্রথম রাষ্ট্রপতি যিনি পদে থাকাকালীন মারা যান, তাহলে ওনার নামটা কি? মনে রাখবে জাকির হোসেন। এবং এই জাকির হোসেন তিনি কোন সময়ে আমাদের দেশের রাষ্ট্রপতি পদে দায়িত্ব সামলেছে? তাহলে মনে রাখবে 67 থেকে 69। এবং এনার সম্বন্ধে কিছু ইনফরমেশন এখানে রয়েছে, তোমরা দেখো। প্রথমত কি লেখা আছে? জাকির হোসেন অ্যান্ড ফখরুদ্দিন আলী আহমেদ হ্যাভ ডাইড ইন অফিস। যারা দুজনাই রাষ্ট্রপতি থাকাকালীন প্রয়াত হন। এবং তার রিলেটেড, জাকির হোসেন রিলেটেড কিছু ইনফরমেশন। জাকির হোসেন ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আমাদের দেশে প্রথম কোনো মুসলিম রাষ্ট্রপতি। কোন সময়তে ছিল বললাম? 1967 থেকে 1969, অর্থাৎ 1969 সালে 3 মে ইনি প্রয়াত হন। তো 67 থেকে 69 পর্যন্ত ইনি প্রেসিডেন্ট ছিলেন। এছাড়াও ইনি ভাইস প্রেসিডেন্ট পদেও দায়িত্ব সামলেছেন। তো ভাইস প্রেসিডেন্ট কোন সময়তে ছিলেন? মনে রাখবে 1962 থেকে, অর্থাৎ 1962 থেকে 67 পর্যন্ত ইনি ভাইস প্রেসিডেন্ট পদেও দায়িত্ব সামলেছেন। এছাড়াও কি বলেছে দেখো, হি co-founded the জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি। অর্থাৎ এই ইউনিভার্সিটির ইনি হলেন প্রতিষ্ঠাতা ছিলেন। আর কি বলেছে? হি ডাইড ডিউরিং হিজ অফিস টেনিওর অ্যান্ড বিকেম দ্য শর্টেস্ট সার্ভিং প্রেসিডেন্ট। সবচেয়ে অল্প দিনের রাষ্ট্রপতি ছিলেন। একটু আগেই বলেছিলাম বেশি দিনের রাষ্ট্রপতি বললে রাজেন্দ্র প্রসাদ, আর কম বললে জাকির হোসেন। আর কি বলছে? হি ওয়াজ দ্য থার্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এবং যিনি ভারতবর্ষের তৃতীয় রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব সামলেছেন। নেক্সট কোশ্চেনে আসি। ফার্স্ট ব্যাংক ইন ইন্ডিয়া টু ইন্ট্রোডিউস টকিং এটিএম ফর ডিসেবল পার্সন। অর্থাৎ ডিসেবল পার্সনদের জন্য ভারতবর্ষের প্রথম কোন ব্যাংক কি চালু করেছিল? টকিং এটিএম চালু করেছিল। তো প্রথমত এইটা কবে চালু হয়েছে? মনে রাখবে 2012 সালে এই এটিএমটা প্রথম লঞ্চ করা হয়, এবং 2012 মনে রাখবে 6 জুন এটা প্রথম চালু করা হয়েছিল। এবং এটা কোথায় করা হয়েছিল? মনে রাখবে আহমেদাবাদ গুজরাট, যেখানে এটা প্রথম লঞ্চ করা হয়। তাহলে এবার কোশ্চেন হতে পারে কোন ব্যাংক চালু করেছে? মনে রাখবে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, যারাই প্রথম এই টকিং এটিএম প্রথম এটা শুরু করেছিল। টকিং এটিএম অর্থাৎ সাউন্ডের মাধ্যমে এই এটিএম এর পরিষেবাগুলো পাওয়া যাবে। তো এখানে কি কি পরিষেবা পাওয়া যেতে পারে? মনে রাখবে টাকা তোলা, অর্থাৎ ব্যালেন্স চেক করা এবং ফান্ড ট্রান্সফার করবার এই কাজগুলো এই এটিএম এর মাধ্যমে করা যাবে। আর মনে রাখবে এখানে দুটি ভাষা কার্যকর করা হবে, একটা হলো ইংলিশ আর একটা হলো হিন্দি। এই দুটি ভাষাতেই একমাত্র এখানে কাজ হবে। তাহলে কোন ব্যাংক চালু করেছিল? ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। আর কি এটিএম? টকিং এটিএম। চলো পরের কোশ্চেনে আসি। বলেছে 12 ফেল মুভি ইজ বেস অন দ্য লাইভ ইভেন্ট অফ হুইচ আইপিএস অফিসার। অ্যাকচুয়ালি 12 ফেল সিনেমাটা একজনের জীবনকে নিয়ে এই সিনেমাটা গল্প লেখা হয়েছিল। তো তিনি হলেন একজন আইপিএস অফিসার। ওনার নাম কি? মনোজ কুমার শর্মা। যারই গল্প নিয়ে এই সিনেমাটা তৈরি করা হয়েছিল বা গল্প লেখা হয়েছিল। ওকে। আর এই 12 ফেলস যে সিনেমাটার কথা আমরা উল্লেখ করেছি, এই 12 ফেলস সিনেমার যদি বলা হয় পরিচালক কে ছিলেন, তাহলে মনে রাখবে এর পরিচালক ছিল বিদু বিনোদ চোপড়া। ইনিই ছিলেন এই সিনেমার পরিচালক। সিনেমাটার নাম কি? 12 ফেল। 2023-এর এটা একটা সিনেমা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। রমেশ বাবু প্রজ্ঞানন্দা ইজ এ ফেমাস ইন্ডিয়ান। অর্থাৎ এই যে রমেশ বাবু, যার কথা আমি এখানে উল্লেখ করেছি, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? তো মনে রাখবে এই রমেশ বাবু প্রথমত ইনি 2005 সালে জন্মগ্রহণ করেন, এবং
ইনি চেন্নাইয়ের বাসিন্দা বা তামিলনাড়ু স্টেটের বাসিন্দা এবং ইনি গ্র্যান্ডমাস্টার কবে হয়েছিলেন? মনে রাখবে 2018 সালে ইনি গ্র্যান্ডমাস্টার হন। তাহলে এবার কোশ্চেন হতে পারে ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার কে? তাহলে মনে রাখবে বিশ্বনাথন আনন্দ ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার। তো এই রমেশ বাবু ইনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন বা যুক্ত? মনে রাখবে চেস প্লেয়ার বা ইনি একজন দাবা খেলোয়াড়। আর কোথাকার বাসিন্দা বললাম? তামিলনাড়ু চেন্নাইয়ের ইনি বাসিন্দা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, দ্য হেডকোয়ার্টার্স অফ অ্যামাজন অ্যান্ড মাইক্রোসফট আর লোকেটেড অ্যাট নিউ ইয়র্ক, সিয়েটল অ্যান্ড লস অ্যাঞ্জেলেস অ্যান্ড শিকাগো। তো এদের মধ্যে কোন এই দুটি সংস্থার হেডকোয়ার্টার কোথায়? তো প্রথমত দেখো, এই যে অ্যামাজনের যে কথা বলছি, প্রথমত অ্যামাজনটা কি ধরনের সংস্থা? এরা একটা ই কমার্স কোম্পানি। অ্যামাজন যদি বলা হয় কবে প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে মনে রাখবে 1994 সালে এই সংস্থাটা প্রতিষ্ঠা পায়। তখন এটা অন্য নামে ছিল এবং এই অ্যামাজনের প্রতিষ্ঠাতাকে আমরা সকলেই জানি। এর প্রতিষ্ঠাতাকে জেফ বেজস, ইনি হলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, এবং এদের যদি বলা হয় হেডকোয়ার্টারটা কোথায়, তাহলে মনে রাখবে সিয়েটল। এটা কোথায়? ওয়াশিংটন, ইউএসএ। এখানে এদের হেডকোয়ার্টার। তাহলে অ্যামাজনের হেডকোয়ার্টারটা কোথায় বললাম? সিয়েটল। এবার দেখতে হবে আমাদের মাইক্রোসফটের কথাও বলেছে, তাহলে এদের হেডকোয়ার্টারটা কোথায়? এবার দেখো, এই যে মাইক্রোসফট, এই মাইক্রোসফট একটা কি ধরনের কোম্পানি? মনে রাখবে একটা আইটি কোম্পানি বা ইনফরমেশন টেকনোলজি। এটা একটা আমেরিকান মাল্টি ন্যাশনাল টেকনোলজির সঙ্গে যুক্ত বা একটা কোম্পানি, যাদের হেডকোয়ার্টার কোথায়? মনে রাখবে এদের হেডকোয়ার্টার হলো রেডমন্ড সিটি, ওয়াশিংটন। এবার কোশ্চেনটা হলো এই রেডমন্ড সিটিটা কোথায়? দেখো, রেডমন্ড সিটি যার কথা আমি এখানে উল্লেখ করেছি, এই রেডমন্ড সিটিটা হলো সিয়েটল থেকে 24 কিলোমিটার পূর্বে। এবং এক্স্যাক্ট যদি মাইক্রোসফটের অ্যাড্রেস বলা হয়, তাহলে আনসার আসবে রেডমন্ড সিটি। বাট যেহেতু এটা সিয়েটল থেকে বেশি দূরে নয়, সেই জন্য আমরা এখানে দুটো অর্গানাইজেশনেরই হেডকোয়ার্টার হিসাবে এই বি আনসারটা করতে পারি, সিয়েটল। এইখানে এটাই আনসার করা হবে বা করা যেতে পারে। আর দুটোই তাহলে কোথায়? ওয়াশিংটনে অবস্থিত। তাহলে এবার কোশ্চেন হতে পারে, এই যে মাইক্রোসফট, এই মাইক্রোসফট কবে প্রতিষ্ঠিত হয়েছে? তাহলে মনে রাখবে এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1975 সালে। 1975 এটা প্রতিষ্ঠা পায় এবং এর প্রতিষ্ঠাতাকে মনে রাখবে বিল গেটস, যাকে আমরা সকলেই এনার নাম শুনেছি, বিল গেটস। আরেকজনের নাম মনে রাখবে পল অ্যালেন। এরা দুজন এই সংস্থার প্রতিষ্ঠা করেছেন। ঠিক আছে, এবার যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা কি বলেছে? হু সেড ম্যান ইজ বর্ন ফ্রি বাট ইজ এভরিওয়্যার ইন চেন। অর্থাৎ এই যে কথাটি বলেছেন কে বা হু সেড, তাহলে এটা কে বলেছেন? মনে রাখবে রুসো, যিনি তোমার এই কথাটি বলেছেন। কি বলেছেন? ম্যান ইন বর্ন ফ্রি বাট ইজ এভরিওয়্যার ইন চেঞ্জ। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় উক্তিগুলো বর্তমানে বিভিন্ন পরীক্ষাতে আসছে, তো এইগুলো কিন্তু বেশি করে তোমাদেরকে পড়তে হবে। নেক্সট কোশ্চেন কি বলেছে? হু ইজ দ্য অথর অফ দ্য বুক ম্যান মেক্স হিমসেলফ। পাশে দেখো তার ছবিটা দেয়া রয়েছে বইটা। কি বলেছে? ম্যান মেক্স হিমসেলফ। এই বইটি কে লিখেছেন? এটা লিখেছেন ভি গর্ডন চিল্ডে। ইনি তোমার এই বইটি লিখেছেন। এবার কোশ্চেন হতে পারে ইনি কে? তো মনে রাখবে ইনি হলেন অস্ট্রেলিয়ার একজন আর্কিওলজিস্ট। কি নাম বললাম? অস্ট্রেলিয়ান আর্কিওলজিস্ট। তাহলে ইনি কোন দেশের? অস্ট্রেলিয়ার একজন বাসিন্দা বা অস্ট্রেলিয়ান একজন আর্কিওলজিস্ট। এটা ভালো করে মনে রাখবে। ঠিক আছে, এরকম কোশ্চেন দিতেই পারে। তো অস্ট্রেলিয়ান আর্কিওলজিস্ট, পুরোটা লিখলাম না, আর বইটার ছবি পাশে দেয়া রয়েছে। তাহলে এটার আনসার কি আসবে? ভি গর্ডন, যিনি কিনা তোমার এই বইটি লিখেছিলেন। এবার আসি আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা কি বলেছে দেখো, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ নট এ মেম্বার অফ ক্যাবিনেট মিশন। মানে নিচে এদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য নয়? প্রথমত দেখো যে তিনজনের কথা এখানে বলেছে, প্যাথিক লরেন্স, তিনি ক্যাবিনেট মিশনের সদস্য। এছাড়াও ক্রিপস, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, ইনিও ক্যাবিনেট মিশনের সদস্য। আরেকটা হলো এভি আলেকজান্ডার, ইনিও সদস্য। তাহলে নয় কে? বি আনসারটা, বি অপশনটা, অর্থাৎ জন সাইমন, ইনি হলো ক্যাবিনেট মিশনের সদস্য নয়। আর এই ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল কবে? মনে রাখবে 1946 সালে
ভারতবর্ষে তারা এসেছিল। এই হলো আজকে ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে, লাইক, কমেন্ট। আর এই ক্লাসের যে ভিডিও বলতে পারো বা পিডিএফ, মেনলি পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে থেকে তোমরা পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, WBCS ডিমার, সেখান থেকে তোমরা এই পিডিএফ গুলো পেয়ে যাবে। সকলে ভালো থেকো, বাই, টাটা।